আমাদের দেশে মেয়েরা এখনো কতটা অসহায়। একজন প্রভাব প্রতিপত্তি বিত্তবান অ্যাক্টর আর তার স্ত্রী মা বাবা হতে পারছিল না। তারা এই মেয়েটির অসহায়তার সুযোগ নিয়ে তাকে স্যারোগেসি মা হতে বাধ্য করে, কিন্তু তারই মধ্যে অ্যাক্টর আর তার স্ত্রীর ডিভোর্স হয়ে যায়। আর সেই অ্যাক্টর এবার মেয়েটিকে আর তার বাচ্চাকে সামান্য কিছু টাকা দিয়ে সরে যেতে বলে। এরপর হঠাৎ একদিন ওই মেয়েটি মিসিং হয়ে যায়। একজন সিনিয়র অফিসার, একজন গোয়েন্দা অফিসারকে ওই নিখোঁজ মেয়েটিকে খুঁজে বের করার জন্য নিযুক্ত করা হয়। তদন্ত যত এগোয় রহস্য ততই জট পাকতে শুরু করে। এখানে সোর্সের মধ্যেই যে ভূত রয়েছে সেটা বুঝতে পারে গোয়েন্দা অফিসার। প্রেগনেন্ট মেয়েটিকে কি উদ্ধার করা যাবে? আদৌ কি বেঁচে আছে সেই মেয়েটি? কি ঘটেছিল মেয়েটির সাথে? জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমার ভীষণভাবে দরকার। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন কাহিনীটির দিকে এগিয়ে যাই। কাহিনীর শুরুতেই আমরা দেখি একজন মহিলা বাস স্টপে দাঁড়িয়ে প্রচন্ড কান্নাকাটি করছে। আর একটি গাড়ি বেশ কিছুক্ষণ সেই মেয়েটিকে দূর থেকে ওয়াচ করার পর তার কাছে এসে দাঁড়ায়। এরপরে সিনটিকে শিফট করা হয়েছে, যেখানে একজন অ্যাক্টর গুরুপ্রসাদকে একটি গল্পের স্ক্রিপ্ট পড়ে শোনাচ্ছেন একজন ডাইরেক্টর। সেই স্ক্রিপ্টে কিছু চেঞ্জ করলো গুরুপ্রসাদ, আর ডিরেক্টরকে প্রডিউসারের সাথে কথা বলতে বললো। রাত্রে গুরুপ্রসাদ একটা অ্যাকশন মুভি দেখছিল, হঠাৎ কেউ এসে তার মাথায় গুলি করলো। এরপর আমরা ফিরে যাই কিছুদিন আগের ঘটনায়, যেখানে পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসার নন্দা ঘুমাচ্ছিল। একটি ভয়ঙ্কর কার অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। সেই সময় তাকে ফোন করে ডিএসপি পুরুষোত্তম। ডিএসপি বলল, তুমি তো সবই জানো, আমাকে ট্র্যাপ করা হচ্ছে। পরিস্থিতি এমন হয়ে যাচ্ছে যে আমি বাড়ি ফিরতেও পারছি না, লুকিয়ে আছি। আমি তোমার হেল্প চাই। একটি মেয়ে মিসিং হয়েছে। মেয়েটি কোথায় আছে, এর পিছনে কে আছে, আমি কিছুই জানি না। ওই মেয়েটিকে খুঁজে বের করতে হবে। মেয়েটির ডিটেলস রাজকুমার নামের একটি ছেলে তোমাকে দেবে। ওকে সাথেও রাখতে পারো। আর মনে রাখবে, এই বিষয়টা কেউ যেন জানতে না পারে। ওদিকে রুলিং পার্টির উপর মূর্তি তস্করি করার জন্য ক্ষেপে আছে অপোজিশন। সমস্ত নেতা মন্ত্রীদের জন্য একটা ইনকোয়ারি টিম বসানোর দাবি করছে তারা। তাই রুলিং পার্টি ডিএসপি পুরুষোত্তমকে খুঁজছে। রুলিং পার্টি সিবিআই অফিসার সেতুকে নির্দেশ দিল যে ডিএসপি পুরুষোত্তম আর যারা যারা এই মূর্তি তস্করির পিছনে রয়েছে তাদের খুঁজে বের করতে। মন্ত্রীকে একটি ফাইল দিয়ে সেতু বলল, আমার মনে হয় না পুরুষোত্তম এর পিছনে আছে। ও খালি একজন ডামি। আসল চাবি তো এই ফাইলে থাকা মেয়েটা। এই মেয়েটি কে, কোথায় আছে কেউ জানে না। পুরুষোত্তমের বিজনেস, তস্করি, বেনামি সম্পত্তি সব এই মেয়েটিকে কেন্দ্র করেই ঘোরাফেরা করছে। এই মেয়েটি ধরা পড়লে পুরুষোত্তমও ধরা পড়বে। অফিসার সেতু বলল, এই কেসটা মিডিয়ার কাছে লিক হতে দেওয়া যাবে না। ওদিকে একটি ফাইল নিয়ে রাজকুমার এলো অফিসার নন্দার অফিসে। ফাইলে যে মেয়েটির ফটো রয়েছে তাকে আমরা প্রথমেই বাস স্টপে দাঁড়িয়ে কাঁদতে দেখেছিলাম। তারপর থেকেই মেয়েটি মিসিং। রাজকুমার বলল, এই মেয়েটির ব্যাপারে খুব বেশি খোঁজ পাওয়া যায়নি। এই মেয়েটি যে এলাকায় থাকতো আমি সেখানে গিয়ে এলাকার লোকজনদের সাথে কথা বলেছি, কিন্তু মেয়েটির ব্যাপারে কোনো খোঁজ পাইনি। রাজকুমার বলল, এর পিছনে নিশ্চয়ই কোনো বড় গেম চলছে। পুরুষোত্তম এ ব্যাপারটাকে গোপন রাখতে বলেছে। যেখানে এই মেয়েটি থাকতো এখন সেখানে অন্য ফ্যামিলি রয়েছে, কিন্তু সেই ফ্যামিলিও আমাদের সাথে কোঅপারেট করছে না। অফিসার নন্দা বলল, কিছু নিজি কারণের জন্য এই কেসটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, তাই অন্য সব কেস এখন বন্ধ রাখো। এখানে আমরা বুঝতে পারি যে দুটো টিম একটি মেয়ের খোঁজে ইনভেস্টিগেশন করছে। অফিসার সেতু তার টিমের লোকজনদের বলল, যে এই মেয়েটাকে নিয়ে এত বড় ডিল করেছে সে নিশ্চয়ই মেয়েটির কোনো আত্মীয় হবে। ওদিকে অফিসার নন্দা তার টিমকে নিয়ে গেল সেখানে যেখানে মেয়েটি থাকতো, কিন্তু সেখানকার কেউ মেয়েটি সম্বন্ধে কিছুই জানে না বলছে। নন্দা বলল, সবাই একই কথা বলছে, এর পিছনে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এরপর মেয়েটি যে ঘরে ভাড়া থাকতো সেই ঘরে বর্তমান থাকা ফ্যামিলিটির কাছে যায় তারা, কিন্তু তারা এবারেও কিছু বলল না। বাইরে দাঁড়িয়ে ছিল অফিসার নন্দা, ফোনে কারোর সাথে কথা বলছিল। হঠাৎ দুজন বাইকার এসে তার ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। অফিসার নন্দা রাজকুমারকে লোক দুটির পিছু নিতে বলে, কিন্তু তাও লোক দুটি ধরা পড়ে না। এরপর রাজকুমার সোজা ওর বাড়িতে যায়, গিয়ে দেখে ওর স্ত্রী পবিত্রা মাটিতে পড়ে রয়েছে। পবিত্রার সারা শরীর প্যারালাইজ। রাজকুমার তাকে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে প্রথমে তাকে ওষুধ খাওয়ালো, তারপর খাবার নিয়ে এলো তার কাছে, কিন্তু পবিত্রা কিছুতেই খেতে চাইছিল না। অফিসার নন্দা গেল পুরুষোত্তমের বাড়ি। তার স্ত্রীকে বলল, স্যারের সাথে আমার কিছু কথা আছে, কিন্তু পুরুষোত্তম বাড়িতে ছিল না। তখন পুরুষোত্তমের স্ত্রী ওর ছেলেকে ডাকলো। ছেলেটি এলে আমরা দেখি এই সেই ডাইরেক্টর যে গুরুপ্রসাদকে স্ক্রিপ্ট শোনাচ্ছিল। যাই হোক, সে বলল, বাবা একটি অফিসিয়াল ট্রিপে গেছেন, আপনি আপনার নাম্বার
নাম্বার দিয়ে দেন, আমি ওনাকে বলে দেব। নন্দা মোবাইলে মেয়েটির ফটো অন করে টেবিলে রাখলো পুরুষোত্তমের স্ত্রী আর ছেলের মুখের এক্সপ্রেশন দেখার জন্য। ওদিকে অফিসার সেতু একটি সেলুনে গিয়ে একজনকে মেয়েটির সম্বন্ধে জিজ্ঞেস করলে লোকটি বলল, আমি জানি না মেয়েটি কে আর কোথায় থাকে। ওই মেয়েটি সমস্ত ডিল দেখাশোনা করত। আমরা শুধু 2-1 বার ডিলের ব্যাপারে কথা বলার জন্য দেখা করেছিলাম। মেয়েটির সঙ্গে কন্ট্যাক্ট করার কোনো রাস্তাই নেই। মেয়েটি যে এলাকায় থাকতো সেখানকার কেউ এই মেয়েটিকে দেখেনি। এই ব্যাপারটাই একটা খটকা লাগছিল অফিসার নন্দার। আরো একটা ব্যাপার, সে জানতে পারলো যে রাজকুমার পুরুষোত্তমের হয়ে কাজ করত। মূর্তি তস্করির ঘটনাটা যখন ঘটে, রাজকুমার কাঞ্চিপুরমে তখন কাজ করছিল। সন্দেহের বশে রাজকুমারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। একটা লোক পুরুষোত্তমের সাথে রোজ মর্নিং ওয়ার্কে যেত। তাকে ধরে সেতুর লোক জানতে পারলো যে রোজ মাঝ রাস্তায় রাস্তা বদলে নিত পুরুষোত্তম, আর লোকটি একাই বাড়ি ফিরত। একজন লেডি অফিসার শালিনী নন্দাকে জানালো মেয়েটির যে মোবাইল ইউজ করতো তার কল হিস্ট্রি আর মোবাইল ডেটা সব ডিলিট করে দেওয়া হয়েছে। পুরুষোত্তম আর ওই মেয়েটির সম্পর্কটা জানতে পারা গেলে আমাদের অনেক হেল্প হবে। একদিন হঠাৎ অফিসার নন্দা রাজকুমারের বাড়ি যায় তাকে ডাকতে। দেখে তার স্ত্রী প্রচন্ড অসুস্থ, বিছানায় শুয়ে রয়েছে। রাজকুমার বাড়ির সমস্ত কাজ করছে। একটা ঘরের দরজা খুলতে গেলে ভয়ঙ্কর কুকুরের গর্জন শুনতে পেয়ে দরজাটা আবার বন্ধ করে দেওয়া হলো। রাজকুমার বলল কুকুরটা খুবই হিংস্র, তাই ঘরে বন্দি করে রাখতে হয়। এরপর তাড়াতাড়ি রাজকুমার ওর স্ত্রীকে খাইয়ে দিয়ে নন্দা আর তার টিমকে নিয়ে গেল সেই বাড়িটিতে যে বাড়িটিতে মেয়েটি থাকতো। এখন সেই ফ্যামিলিটি গেছে নাইট শো দেখতে। ভিতরে ঢুকে বাড়ির কোনা কোনা ভালো করে খুঁজতে লাগলো মেয়েটির কোনো একটি ক্লু পাওয়ার জন্য। রাজকুমার দেখলো দেওয়ালে কিছু লেখা রয়েছে, কিন্তু তার উপর পেন্ট করে দেওয়া হয়েছে। রংটা একটু সরিয়ে দিতেই একটা নাম তাদের নজরে এলো, কার্তিকা। এরপর বাড়ির মালিক চলে এলে তাকে সামনে বসিয়ে এটা জানা গেল যে এই বাড়িটার যে মালিক সে এদেরকে বলতে বলেছে কেউ জিজ্ঞেস করতে এলে এরা যেন বলে যে এরাই এই বাড়িটার মালিক। আসল মালিকের নাম কুমার, সে তিরুপতিতে থাকে। মার্কান বলে একটি লোকের কাছে গিয়ে অফিসার সেতুর লোকরা নিউড ফটো ভাইরাল করে দেবার ভয় দেখিয়ে জানতে পারলো যে পুরুষোত্তমের স্টেলা নামের একটি মেয়ের সাথে অ্যাফেয়ার চলছিল। কিছু বছর আগে ওরা বিয়েও করেছিল, কিন্তু এখন কয়েক মাস আগে শুনেছে যে মেয়েটি মারা গেছে। স্টেলা আঙ্গানগরে থাকতো। এরপর আঙ্গানগরে একটি চার্চে গিয়ে ফাদারের কাছ থেকে স্টেলা নামের যত মেয়ে আছে তাদের একটা লিস্ট নিয়ে ওই লোক দুটো অফিসার সেতুর কাছে গেল। দুটো লিস্ট ছিল, একটা 40 থেকে 45 বছরের স্টেলা নামের মহিলাদের, আরেকটি গত 5 বছরে যত স্টেলা নামের মহিলা মারা গেছে তাদের লিস্ট। সেকেন্ড লিস্টের একটা ফটো তুলে নিল অফিসার সেতু। ওদিকে অফিসার নন্দা গেল সেই ঘরের মালিক কুমারের কাছে। ছাদ থেকে দড়ি বেঁধে তাকে ঝুলিয়ে রেখে জানতে পারলো যে লোকটি আসলে বাড়ির মালিকই নয়, বাড়ির আসল মালিক আমেরিকায় থাকে। কেন জানি না হঠাৎ করে এই ঘরটা এই লোকটির নামে লিখে দিয়ে সে বিদেশে চলে গেছে। কুমার বলল মেয়েটিকে আমি ঘরটি ভাড়া দিয়েছিলাম, কিন্তু তারপর মেয়েটি অন্য কোথাও চলে যায়। অনেক লোক মেয়েটির খোঁজ করতে এখানে এসেছিল। ওই মেয়েটির সাথে একটা নার্স প্রায় দেখা করতে আসতো, কারণ মেয়েটি প্রেগনেন্ট ছিল। শুনেছিল ওর হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ও হসপিটালে ভর্তি ছিল। নন্দা তার টিমের সাথে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে রাজকুমার মোবাইলে দেখলো যে ওর স্ত্রী বিছানা থেকে আবার পড়ে গেছে। ওর বাড়ির সিসিটিভির সঙ্গে মোবাইল কানেকশন করা আছে। সর্বক্ষণ রাজকুমার ওর স্ত্রীর উপর নজর রাখে। বিছানা থেকে পড়ে যেতেই রাজকুমার অফিসার নন্দাকে গাড়ি থামাতে বলল ওকে এখানেই নামিয়ে দিতে। ওর স্ত্রীর শরীর খুব খারাপ, কিন্তু অফিসার নন্দা চাইছিল কাজটা করেই যেন রাজকুমার বাড়ি যায়। রাজকুমার কেমন পাগলের মতো করছিল। শেষমেশ অফিসার নন্দার হাতটা চেপে ধরলো যাতে অফিসার নন্দা গাড়ি থামাতে বাধ্য হয়। এরপর মাঝ রাস্তায় নেমে রাজকুমার সোজা চলে গেল ওর বাড়ি। গিয়ে দেখলো বাড়িতে কোথাও ওর স্ত্রী নেই। অনেক খুঁজে বাইরে একটা স্টোর রুমে ওর স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখলো রাজকুমার, আর পবিত্রাকে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল, আবার ওষুধ খাওয়ালো। এদিকে অফিসার নন্দা শালিনীকে বলল ডাক্তার, নার্স, কিপিং স্টাফ, সিকিউরিটি সবার সাথে কথা বলো। এই এলাকার সব হসপিটালগুলোকে চেক করো। অনেকগুলো হসপিটাল চেক করেও কিছুই জানতে পারলো না শালিনী। শেষমেশ একটা সিএমএক্স হসপিটালের এমার্জেন্সি ব্লকের একজন সাফাই কর্মচারীর সঙ্গে কথা বললে মহিলাটি বলল যে হ্যাঁ এই মেয়েটিকে আমি দেখেছি, ডক্টর চন্দ্রিমার কাছে প্রায়ই আসতো মেয়েটি। এবার শালিনী ডক্টর চন্দ্রিমার সাথে দেখা করার জন্য রিসেপশনে গেল, আর সেখান থেকে ডক্টরের ক্লিনিকের নাম্বারটা নিল। ফোন করে শালিনী অফিসার নন্দাকে বলল ওই মেয়েটি অনেকবার ডক্টর চন্দ্রিমার সাথে দেখা করতে যেত। ক্লিনিকে ফোন করে জানতে পারলাম ডক্টর চন্দ্রিকা এখন বাড়িতে আছে, ওর বাড়ি আন্নানগরে। আমি সেখানে যাব? অফিসার নন্দা বলল আমি যতক্ষণ না সেখানে পৌঁছাচ্ছি তোমরা কোনো মুভমেন্ট করো না। এরপর শালিনী রাজকুমারকে ফোন করে বলল আমি কার্তিকার ব্যাপারে একটি জরুরি জানকারি পেয়েছি, আমি তোমাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, তুমি তাড়াতাড়ি সেখানে পৌঁছাও।
রাজকুমার বলল, শালিনী, আমার স্ত্রী প্রচন্ড অসুস্থ, আমি যেতে পারবো না। এরপর বাড়িতে এসে রাজকুমার ওর স্ত্রীর কেটে যাওয়া ক্ষত পরিষ্কার করে দিল। ঠিক সেই সময় ওর মোবাইলে ডক্টর চন্দ্রিকার বাড়ির লোকেশনটা এলো। এরপর অফিসার নন্দা তার টিমকে নিয়ে ডক্টরের বাড়ির কাছে এসে পৌঁছালো। সেখানে রাজকুমারও গেছে। এরপর ওরা ভিতরে ঢুকে দেখলো ডক্টর চন্দ্রিকা মৃত। গলায় দড়ি দিয়ে ডক্টর চন্দ্রিকা ঝুলে পড়েছে। এখন এটা আত্মহত্যা নাকি খুন সেটা জানতে হবে। অফিসার নন্দা বাড়িটাকে ভালো করে খুঁজে দেখতে বলল। ডক্টর যে ঘরে ছিল সেই ঘরের কোনায় রাজকুমার অফিসার নন্দার হাতের ব্রেসলেটের একটা টুকরো কুড়িয়ে পেল আর সেটা শালিনীকে দেখালো। রাজকুমার শালিনীকে বলল, আমার মনে হচ্ছে নন্দা স্যার প্রমাণ খুঁজছে না, সব তথ্য প্রমাণ মিটিয়ে দিচ্ছে আমাদের ব্যবহার করে। অফিসার নন্দা তার টিমের দুজনকে বলল, সব প্রমাণ আর সিসিটিভি মিটিয়ে দাও। আর এই কথাটা শালিনী আর রাজকুমার দুজনেই শুনল। এবার ওদের অফিসার নন্দার উপর সন্দেহ হতে শুরু করলো। শালিনীর মনে পড়লো সেই সাফাই কর্মী বলেছিল কিছুক্ষণ আগেও এখানে কেউ এসেছিল, ডক্টর চন্দ্রিকার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল। শালিনী ভাবলো তাহলে সেই লোক কি নন্দা স্যারই ছিল, কারণ যখন ও স্যারকে ফোন করে তখন স্যার বলেছিল ও যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ কোনো মুভমেন্ট হবে না। শালিনী শুনেছে নন্দা স্যারের স্ত্রী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এখন স্যারের স্ত্রী কি সত্যি মারা গিয়েছিল, নাকি যে মেয়েটাকে ওরা খুঁজছে সেই অফিসার নন্দার স্ত্রী? অনেকগুলো বিষয় শালিনীর মাথায় ঘোরাফেরা করছে। এখানে আমরা দেখি নন্দা স্যারের অ্যাক্সিডেন্টের ঘটনাটা, কিন্তু তার স্ত্রীর মৃত্যুটা এখানে দেখানো হয় না। দেখানো হয় সেই মেয়েটি মানে কার্তিকাকে। তার হাজবেন্ডের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ছুটে এসেছে সিম্যাক্স হসপিটালে। নার্সদের কাছে প্রচন্ড অনুনয় বিনয় করছে একবার তার স্বামীর সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য। সবাই বলছে ওর স্বামীর অবস্থা খুবই খারাপ, উনি আইসিইউতে আছেন। ভয় পেয়ে কার্তিকা ডক্টর চন্দ্রিকার চেম্বারে ঢুকে যায় আর তাকেও অনুরোধ করে ওর স্বামীর সাথে দেখা করতে দেওয়ার। ডক্টর চন্দ্রিকার চেম্বারে তখন বসেছিল সেই ফেমাস অ্যাক্টর গুরুপ্রসাদ আর তার স্ত্রী। ডক্টর চন্দ্রিকা কার্তিকাকে বাইরে বের করে নিয়ে গিয়ে বোঝালো, এখানে তোমার স্বামীর ট্রিটমেন্ট সম্ভব নয়, ওকে অন্য কোথাও নিয়ে যাও। কার্তিকা কাঁদতে কাঁদতে বলল, আমার এখানে কেউ নেই ম্যাম, আমরা পালিয়ে বিয়ে করেছিলাম, আমরা দুজনে আলাদা কাস্টের বলে আমাদের ফ্যামিলি মেনে নেয়নি, ওরা জানতে পারলে আমাদের মেরে ফেলবে, প্লিজ আপনারা কিছু করুন। ডক্টর চন্দ্রিকা বলল, এখানে কিছুই করা সম্ভব নয়। ডক্টর চন্দ্রিকা চেম্বারে গিয়ে অ্যাক্টর গুরুপ্রসাদকে সবই বলল কার্তিকার সম্বন্ধে। গুরুপ্রসাদ বলল, আমি ওই মেয়েটিকে হেল্প করতে পারি। ডক্টর চন্দ্রিকা গুরুপ্রসাদের ইশারা বুঝতে পারল, কারণ গুরুপ্রসাদ ওর অনেক দিনের ক্লায়েন্ট। ডক্টর চন্দ্রিকা বাইরে এসে কার্তিকাকে আলাদা একটা জায়গায় নিয়ে গিয়ে বলল, আমার কেবিনে যে লোকটাকে দেখলে ওনার নাম গুরুপ্রসাদ, উনি তোমাকে হেল্প করবেন বলেছেন, বদলে ওনার একটা কাজ করে দিতে হবে। ওনাদের কোনো সন্তান হচ্ছে না, ওনারা চাইছেন স্যারোগেসি মাদার, কিন্তু কোনো মেয়েও পাওয়া যাচ্ছে না। যদি তুমি রাজি হও তাহলে তোমার স্বামীর সমস্ত খরচা ওনারাই দেবেন। এছাড়া আর কোনো উপায় না পেয়ে কার্তিকা বাধ্যবশত রাজি হলো। ওর শরীরে ইনজেকশন দেওয়া হলো। আস্তে আস্তে কার্তিকা প্রেগনেন্ট হলো, কিন্তু তারপরেও ওর স্বামীর সাথে ওকে দেখা করতে দেওয়া হলো না। কার্তিকা মাঝে মধ্যেই হসপিটালে চলে আসছিল ওর স্বামীর সাথে কথা বলার জন্য। ডক্টর চন্দ্রিকা বলল, এভাবে হঠাৎ হঠাৎ এখানে এসো না, গুরুপ্রসাদ বাবু চান ব্যাপারটা গোপন রাখতে। একজন নার্স ন্যান্সি কার্তিকার বাড়ি যাওয়া আসা করতে শুরু করলো কার্তিকার দেখভাল করার জন্য। এর মধ্যে একদিন কার্তিকার হাজবেন্ডের জ্ঞান ফিরে আসে। ডক্টর চন্দ্রিকা গুরুপ্রসাদকে জানালে সে বলে, যতদিন না বাচ্চা জন্ম নিচ্ছে ততদিন ওর হাজবেন্ডকে ওর থেকে দূরে রাখুন, এমন কোনো ব্যবস্থা করুন যেন সে আমাদের কোনো ঝামেলায় ফেলতে না পারে। এরপর একদিন কার্তিকা দেখলো যে ডক্টর এবং নার্স কেউই তার ফোন তুলছে না। কার্তিকা সোজা হসপিটালে ডক্টর চন্দ্রিকার কেবিনে চলে যায়। ডক্টর চন্দ্রিকা বলল, একটা ঝামেলা হয়ে গেছে, গুরুপ্রসাদ আর ওর স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছে, ওনারা ডিভোর্স নিচ্ছেন আর বাচ্চাটাও চাইছেন না। কার্তিকা বলল, এবার তাহলে আমি কি করব? আমি আমার হাজবেন্ডের সাথে দেখা করতে চাই। ডক্টর চন্দ্রিকা বলল, কাল এখানে এসো, দেখা করিয়ে দেব। চলে যাবার সময় কার্তিকা ন্যান্সিকে বলল, তুমি তো আমাকে বলতে পারতে, তোমাকে বিশ্বাস করেছিলাম। ন্যান্সির খুবই কষ্ট হলো কার্তিকাকে দেখে, তাই ও সবটা বলেই দিল। বলল, ডক্টর চন্দ্রিকা আর গুরুপ্রসাদ দুজনে মিলেই তোমাকে ঠকিয়েছে, তোমার পেটের বাচ্চা গুরুপ্রসাদের নয়ই। এই ব্যাপারটা জানতে পেরে ওর স্ত্রী ওর সাথে ডিভোর্স নিয়ে নিয়েছে। তোমার স্বামীর আর কোনো ট্রিটমেন্টই হচ্ছে না, ওরা তোমার স্বামীকে অন্য কোথাও শিফট করে দিয়েছে যাতে ওদের কোনো ঝামেলা না হয়। ন্যান্সি বলল, কোনো প্রেস বা মিডিয়ার সাথে যোগাযোগ করো, তবেই তোমার স্বামীকে খুঁজে পাবে। কার্তিকা সোজা আবার ডক্টর চন্দ্রিকার কেবিনে গিয়ে বলল, আমি এই মুহূর্তে আমার স্বামীর সাথে কথা বলতে চাই, আমি আপনাদের ব্যাপারে সমস্ত জেনে গেছি। ডক্টর চন্দ্রিকা ভয় পেয়ে গেল, বলল, ঠিক আছে, তুমি নিচে বাস স্টপে দাঁড়াও, আমি আসছি। এরপর কার্তিকা কাঁদতে কাঁদতে বাস স্টপে গিয়ে দাঁড়ালো, যেটা আমরা প্রথম সিনেই দেখতে পেয়ে। ডক্টর চন্দ্রিকা গুরুপ্রসাদকে ফোন করে সবটা জানালে গুরুপ্রসাদ বলল, ওকে আমার বাড়িতে নিয়ে আসুন।
তাই ডক্টর চন্দ্রিকা গাড়ি নিয়ে কার্তিকার কাছে এসে দাঁড়ালো আর কার্তিকাকে গাড়িতে তুলে নিল। ন্যান্সি কার্তিকাকে ডক্টর চন্দ্রিকার সাথে যেতে দেখেছিল আর এই সমস্ত ঘটনাগুলোই ন্যান্সি অফিসার নন্দাকে বলছিল। ও এখন আর হসপিটালে কাজ করে না। অফিসার নন্দা সবটা শুনে বলল কাউকে এই ব্যাপারটা আর বলবে না। অফিসার নন্দার টিমের একজন তাকে ফোন করে বলল যে আমি ডক্টর চন্দ্রিকার কল হিস্ট্রি চেক করেছি। ডক্টর চন্দ্রিকা আম্বাটুরের একটি মেন্টাল অ্যাসাইলেমে অনেকবার কল করেছে। এবার শালিনী রাজকুমারকে ফোন করে বলল তোমাকে কিছু বলার আছে। একটা বাইকে করে রাজকুমার আর শালিনী গেল অফিসার নন্দার বাড়ি। তখন নন্দা স্যার বাড়িতে ছিল না। শালিনী দেখতে চাইছিল নন্দা স্যারের স্ত্রী আসলেই মারা গেছে নাকি যে মেয়েটাকে খুঁজছে সেই নন্দা স্যারের স্ত্রী। একটা রুমের দেওয়ালে একটা চার্ট পেপার দেখতে পেল ওরা, এখানে পুরুষোত্তম থেকে শুরু করে গুরুপ্রসাদ সবার নাম লেখা রয়েছে। হঠাৎ সেই সময় অফিসার নন্দা বাড়ি চলে এলে ওরা সেখান থেকে পালিয়ে যায়। অফিসার নন্দা সেই রুমটাতে যায় যেখানে চার্ট পেপারটা টাঙানো রয়েছে। সেখানে টেবিলে নিজের বন্দুকটা রাখে আর সেই চার্ট পেপারটার দিকে তাকিয়ে ভাবে সেদিনের সেই অ্যাক্সিডেন্টের ঘটনাটা। আমরা দেখি সেদিনকার অ্যাক্সিডেন্টে সত্যি অফিসার নন্দার স্ত্রী মারা গিয়েছিল। এবার ডেভিড অফিসার নন্দাকে গুরুপ্রসাদের বাড়ির কাজের লোকেদের নাম এবং ঠিকানা পাঠায়। গুরুপ্রসাদের কাজের লোকের সাথে কথা বলে অফিসার জানতে পারে সেদিন ডক্টর চন্দ্রিকা কার্তিকাকে নিয়ে গুরুপ্রসাদের বাড়ি গিয়েছিল। সেখানে কার্তিকা গুরুপ্রসাদকে মিডিয়ায় যাবার কথা বললে গুরুপ্রসাদ রেগে যায় এবং এক ধাক্কায় কার্তিকাকে মাটিতে ফেলে দেয়। উপর হয়ে পড়ার জন্য কার্তিকার পেটে প্রচন্ড আঘাত পায়। তারপর গুরুপ্রসাদ কার্তিকার উপর চেপে বসে। ডক্টর চন্দ্রিকা অনেক রিকোয়েস্ট করলেও গুরুপ্রসাদ কার্তিকাকে ছাড়ে না, ফলে সেখানেই পেটে বাচ্চা নিয়েই মারা যায় কার্তিকা। এরপর গুরুপ্রসাদ ডিএসপি পুরুষোত্তমকে ফোন করে, কারণ ডিএসপির ছেলে একজন ডিরেক্টর, একজন ভালো অ্যাক্টর খুঁজছিল তার প্রথম স্ক্রিপ্ট শোনানোর জন্য। গুরুপ্রসাদ বলল আমি তোমার ছেলের সিনেমা করব, তবে তোমাকে আমার শুধু একটা কাজ করে দিতে হবে। একটি মেয়ে হঠাৎ পড়ে গিয়ে মারা গিয়েছে, লুকিয়ে তার বডিটার কোনো ব্যবস্থা করে দিতে হবে। ডিএসপি পুরুষোত্তম তার লোক লাগিয়ে গুরুপ্রসাদের বাড়ি থেকে কার্তিকার বডিটাকে ডাম্প করায়। তারপর কার্তিকা যে বাড়িতে থাকতো সেখান থেকে কার্তিকার সমস্ত চিহ্ন জ্বালিয়ে দেয়। পাড়া প্রতিবেশীদের ভয় দেখিয়ে বলে দেওয়া হয় এই মেয়েটির খোঁজ করলে তারা বলবে তারা কেউ কিচ্ছু জানে না। এবার আসি সেই দিনের ঘটনায় যেদিন গুরুপ্রসাদকে কেউ গুলি করে। খবর পেয়ে অফিসার নন্দা যায় পুরুষোত্তমের বাড়ি, কারণ তাকে পুলিশ অ্যারেস্ট করেছে গুরুপ্রসাদকে খুনের অভিযোগে। গুরুপ্রসাদের বডির কাছে পুরুষোত্তমের বন্দুক পাওয়া গেছে। সেখান থেকে অফিসার নন্দা সোজা গেল রাজকুমারের বাড়ি। গিয়ে দেখলো পুরো বাড়ি ফাঁকা, কেউ কোথাও নেই। বাড়ির সিসিটিভি তখনও চলছে। হঠাৎ সেদিনের ওই ঘটনাটা মনে পড়লো অফিসার নন্দা। ওই রুমটা খুলতে গিয়ে কুকুরের গর্জনে ভয় পেয়েছিল ওরা। সেই ঘরটা খুলে আস্তে আস্তে ভিতরে ঢুকতেই দেখলো কোনো কুকুরই নেই, বরং সেখানে কুকুরের আওয়াজ হওয়া একটা মেশিন হয়েছে। চারিদিক ভালো করে দেখে একটা আলমারির কাছে গেল অফিসার নন্দা। আলমারিটা খুলতেই দেখলো সেখানে একজন লোককে হাত পা বেঁধে অজ্ঞান করে রাখা হয়েছে। চোখে মুখে জল দিতেই লোকটির জ্ঞান ফিরে এলো। লোকটি বলল আপনি নিশ্চয়ই ডিটেকটিভ নন্দা স্যার, আমি রাজকুমার। পুরুষোত্তম স্যার আমাকেই আপনার কাছে পাঠিয়েছিল, কিন্তু রাস্তায় একটি লোক আমাকে কিডন্যাপ করে আর আমাকে এখানে এনে বন্দি করে রাখে আর নিজে রাজকুমার সেজে আপনার কাছে যায়। এটা হলো স্যার আসল ফাইল। অফিসার নন্দা ফাইল খুলে দেখলো রাজকুমারের ফাইলে যে মেয়েটির ছবি ছিল এখানে সেই মেয়েটি নেই, বরং সেই মেয়েটির ছবি রয়েছে যাকে রাজকুমার তার অসুস্থ স্ত্রী বলেছিল। আসল রাজকুমার এই ছবিটি দেখিয়ে বলল এই মেয়েটি হচ্ছে পুরুষোত্তম স্যারের মেয়ে। ঘরের থেকে বাইরে এসে নন্দা দেখলো বাইরে সবসময় একটি কার ঢাকা দিয়ে রাখা থাকতো। যেদিন ওরা এসেছিল সেদিন ওই ঢাকার ফাঁক দিয়ে নাম্বারটা দেখেছিল, কিন্তু তখন অতটা গুরুত্ব দেয়নি। এবার নন্দা সেই নাম্বারটি তার টিমকে পাঠিয়ে গাড়িটা ট্র্যাক করতে বলল। এবার আমরা দেখি কার্তিকার হাজবেন্ডের সাথে আসলে কি হয়েছিল। হঠাৎ একদিন তার বাইক অ্যাক্সিডেন্ট হয়। তারপর যখন তার জ্ঞান ফিরে তখন সে মেন্টাল অ্যাসাইলামে ছিল। অকথ্য অত্যাচার করা হতো সেখানে তার উপর। ওরা সবাই ডক্টর চন্দ্রিকা আর গুরুপ্রসাদের লোক। এদিকে কার্তিকা মারা যাবার পর ডক্টর চন্দ্রিকা অর্ডার দেয় যে ওর হাজবেন্ডকেও মেন্টাল অ্যাসাইলামেই মেরে ফেলতে হবে, কিন্তু সেটা করতে পারে না সেখানকার লোক। কার্তিকার হাজবেন্ড প্রদীপকে মারতে যাওয়ার সময় প্রদীপই তাদের মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সোজা ওরা স্বামী স্ত্রী যেখানে থাকতো সেই বাড়িটাতে গিয়ে জানতে পারে কার্তিকা এখন আর সেখানে থাকে না, অন্য কোথাও চলে গেছে। প্রচুর মানুষকে জিজ্ঞেস করে ফটো দেখিয়ে ওর স্ত্রী কার্তিকার কোনো খোঁজ পাওয়া যায় না। তখন প্রদীপ থানায় যায়। সেখানে একটা লোক প্রদীপের মোবাইলে কার্তিকার ফটো দেখতে পেয়ে একজনকে ফোন করে বলল আমরা পুরুষোত্তমের কথায় যে মেয়েটিকে ডাম্প করেছিলাম একটি লোকের কাছে সেই মেয়েটির ফটো দেখলাম। এটা শুনতে পেয়ে লোকটির পিছু নিতে যাবে অমনি পুলিশের লোক প্রদীপের উপর লাঠিচার্জ করতে শুরু করলো, কিন্তু প্রদীপও
ওদের মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর প্রদীপ কার্তিকা যেখানে থাকতো সেখানে গিয়ে কার্তিকার ফটো দেখে সবাইকে জিজ্ঞেস করলেও কেউ কিছুই বলল না। প্রদীপের মনে পড়লো ওদের সুখের সংসার। হঠাৎ করে যেন নজর লেগে গেল ওদের ওই সুখের সংসারটাতে। একটা লোক প্রদীপের হাতে কার্তিকার ছবি দেখে বলল, এই মেয়েটি তো ওই বাড়িতে থাকতো। সেই বাড়িতে গিয়ে বাড়ির মালিকের সাথে কথা বললেও বাড়ির মালিক কিছুই বলল না। এরপর প্রদীপ ডিএসপি পুরুষোত্তমের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে। পুরুষোত্তমের ড্রাইভারের সাথে কথা বলে জানতে পারলো এখনই দুটো লোক ওর মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছিল। ওই লোক দুটোর পিছু নিলে প্রদীপ জানতে পারলো এরাও পুরুষোত্তমেরই খোঁজ করছে। আর প্রদীপ লক্ষ্য করলো যে একটা লাল রঙের গাড়ি সব সময় ওই লোক দুটোকে ফলো করছিল। এবার ওই লাল গাড়িটাকে ফলো করে প্রদীপ পুরুষোত্তমের মেয়ের বাড়ি পৌঁছালো, পবিত্রা, যে কিনা বেআইনি কাজের সঙ্গে যুক্ত। তখনই প্রদীপ প্ল্যান করে পবিত্রাকে কিডন্যাপ করার। প্রদীপ পবিত্রাকে নিয়ে নিজের বাড়িতে ওকে নানান ওষুধ খাইয়ে ওর সারা শরীর শিথিল করে রাখতো। সারা বাড়িতে সিসিটিভি লাগিয়েছিল যাতে ওকে সব সময় ট্র্যাক করা যায়। এরপর পুরুষোত্তমের বাড়ির কাছে একদিন ও এসআই রাজকুমারকে আসতে দেখে। কয়েকদিন নোটিশ করার পর শেষমেশ প্রদীপ রাজকুমারকেও কিডন্যাপ করে। তারপর তাকে ঘরে বন্দি করে রাখে এবং তার কাছ থেকে পুরুষোত্তমের আর অফিসার নন্দার ব্যাপারে সমস্ত ডিটেলস নিয়ে নেয়। পুরুষোত্তম তার মেয়েকে খুঁজতেই অফিসার নন্দাকে হায়ার করেছিল, কিন্তু অফিসার নন্দা সেটাই জানতো না। রাজকুমার সমস্ত ছবি বদলে তার স্ত্রীর ছবি সেখানে লাগিয়ে দিয়ে নন্দার কাছে যায়, যাতে কার্তিকার তাড়াতাড়ি কোনো খোঁজ পাওয়া যায় আর ওদের সাথে থেকে ও নিজেও খোঁজ করতে পারে। এভাবেই দেওয়ালে ও কার্তিকার লেখা নামটা দেখতে পেয়েছিল। যেদিন ও জানতে পেরেছিল যে কার্তিকা প্রেগনেন্ট ছিল আর একটি নার্স ওর সাথে দেখা করতে আসতো, সেদিনই ওর স্ত্রী খুব অসুস্থ হওয়ার ছলনায় গাড়ি থেকে নেমে অনেক হসপিটালে কার্তিকার খোঁজ করেছিল। একজন সাফাই কর্মী জানিয়েছিল যে এই মেয়েটি ডক্টর চন্দ্রিকার সাথে প্রায়ই দেখা করতে আসতো। এরপর প্রদীপ সোজা ডক্টর চন্দ্রিকার বাড়ি চলে যায় আর ডক্টর চন্দ্রিকার গলায় কাপড় বেঁধে ফ্যানের সাথে লাগিয়ে তার পায়ের নিচে একটা টুল দিয়ে দেয়। ভয় দেখিয়ে কার্তিকার সম্বন্ধে সমস্ত খবর জানতে পারে প্রদীপ। ডক্টর চন্দ্রিকা আর গুরুপ্রসাদ মিলে কার্তিকার সাথে কি কি করেছিল সবটা। আজ আর কার্তিকা বেঁচে নেই। ডক্টর চন্দ্রিকা প্রদীপের কাছে ক্ষমা ভিক্ষা করে। প্রদীপ বলল, কার্তিকাও নিশ্চয়ই তোমাদের কাছে এভাবেই নিজের জীবন ভিক্ষা চেয়েছিল, দাওনি তো, তাই তোমারও বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলেই পায়ের নিচ থেকে টুলটা সরিয়ে দিল প্রদীপ। ডক্টর চন্দ্রিকা ছটফট করতে করতে মারা গেল। এর কিছুক্ষণ পরেই আবার প্রদীপ শালিনী আর নন্দার সাথে সেখানে এসেছিল। যখন নন্দা দেখেছিল চন্দ্রিকা মারা গেছে, সেখান থেকে গুরুপ্রসাদের বাড়ি গিয়ে তাকেও মেরে ফেলেছিল প্রদীপ আর পুরুষোত্তমকে ফাঁসানোর জন্য ওর বন্দুকটা সেখানে রেখে দিয়েছিল। গুরুপ্রসাদের বাড়ির ভিতর ফরেন্সিক টিম, বাইরে প্রচুর প্রেস মিডিয়া। তখন সেখানে পৌঁছালো অফিসার নন্দা আর শালিনী, আর ওদেরকে অবাক করে দিয়ে সেখানে এলো প্রদীপ, যাকে এতদিন ওরা রাজকুমার ভাবছিল। নিজের মেন্টাল অ্যাসাইলেমের কার্ড শালিনীর হাতে দিয়ে অফিসার নন্দার দিকে তাকিয়ে প্রদীপ বলল, আমার কিছু করার ছিল না স্যার, আমাকে ক্ষমা করবেন। শালিনী নন্দাকে বলল, এভাবে ওকে যেতে দেবেন না স্যার, ওর কি কিছুই হবে না? ও তো নিজেকে মেন্টাল আনস্টেবল প্রমাণ করার চেষ্টা করছে। অফিসার নন্দা বলল, আমার হাতে কিছুই নেই, আমি কিছুই করতে পারবো না। এরপর প্রদীপ সেই ভিড় থেকে ধীরে ধীরে বেরিয়ে গেল। তখন সেখানে তার খোঁজে এলো অফিসার সেতু, কিন্তু অফিসার সেতু সেখানে প্রদীপকে আর দেখতে পেল না। ফিরে যাওয়ার সময় অফিসার সেতু দেখলো ওর গাড়ির ডিক্কি খোলা রয়েছে। সেটা খুলতেই পুরুষোত্তমের মেয়ে পবিত্রাকে খুঁজে পেল অফিসার সেতু। সে এই মেয়েটিকে এতদিন ধরে খোঁজ করছিল, কারণ পবিত্রাই মূর্তি তস্করের সাথে যুক্ত। এবার প্রদীপ ধীর পায়ে ওর আর কার্তিকার সুন্দর মুহূর্তগুলোর কথা মনে করতে করতে মেন্টাল অ্যাসাইলামের দিকে এগিয়ে গেল। আর কাহিনীটিকেও বন্ধুরা এখানেই শেষ করা হয়েছে। যদি আমার ভিডিও এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।